আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক, সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিজ্ঞানের বিভিন্ন টপিকস নিয়ে বিভিন্ন সময় কথা বলছি। আজও তার ব্যতিক্রম নয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে কোন টপিক্সের উপরে ক্লাস করেছিলাম। আমরা গত ক্লাসে ক্লাস করেছিলাম শৈবালের উপর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিক্সের উপর ক্লাস করব, আমরা একটু দেখে নিই তার ছবি। তোমরা একটু লক্ষ্য করো, এই ছবিটা কখনো দেখেছো কিনা? এই ছবিটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখেছো। এরকম চিত্রটা তোমরা তোমাদের চোখে প্রায়ই পড়েছে, কারণ গ্রাম অঞ্চলে গেলে অনেক সময় ময়লা আবর্জনার মধ্যে এই উদ্ভিদটা, এই জীবটা জন্মায়। তোমরা নিশ্চয়ই এটা জানো। এটার নাম কি? এটার নাম তোমরা সবাই জানো। এটার নাম হচ্ছে ব্যাঙের ছাতা। আমরা গ্রাম অঞ্চলে বলে থাকি ব্যাঙের ছাতা। আসলে এটা কি? এটা হচ্ছে অ্যাগারিকাস। অ্যাগারিকাসের কিন্তু বিভিন্ন প্রকার প্রজাতি রয়েছে। এই যে দেখো, এই একটা অ্যাগারিকাস। অ্যাগারিকাসের কিন্তু বিভিন্ন প্রকার প্রজাতি রয়েছে, বা ব্যাঙের ছাতার বিভিন্ন প্রকার প্রজাতি রয়েছে, যার মধ্যে কয়েকটা প্রজাতি রয়েছে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, যেগুলোকে বলা হয়ে থাকে মাশরুম। তবে অবশ্যই নিশ্চিত বা সুনিশ্চিত না হয়ে কোনোভাবেই মাশরুমকে খাদ্য হিসেবে গ্রহণ করা উচিত নয়, কারণ অনেক ক্ষেত্রেই ব্যাঙের ছাতাগুলো বা মাশরুমের কোনো অংশ, ব্যাঙের ছাতাগুলো বিষাক্ত হতে পারে। সেজন্য অধিক পুষ্টিসম্পন্ন খাদ্য হওয়া সত্ত্বেও এটা কিন্তু সুনিশ্চিত না হওয়া পর্যন্ত খাদ্য হিসেবে গ্রহণ করা উচিত নয়। এই সবগুলোই আসলে কি? আমরা ওই যে ব্যাঙের ছাতার কথা বলতেছি, অ্যাগারিকাসের কথা বলতেছি, বা মাশরুমের কথা বলতেছি, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে সবই ছত্রাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব ছত্রাক সম্পর্কে। ছত্রাক এর গঠন প্রণালী, ছত্রাকের কাজ, ছত্রাকের উপকারিতা, কি কি ক্ষতি আমাদের করে থাকে, ক্ষতিকর দিকগুলো, সবগুলো বিষয় সম্পর্কে আমরা আজকে সুন্দরভাবে আলোচনায় যাব। তাহলে চলো যাই আমাদের আজকের মূল ক্লাসের অংশে। ছত্রাক দেখো, ছত্রাক অসবুজ সমাঙ্গদেহী উদ্ভিদ। অসবুজ মানে কি? ছত্রাক সবুজ নয়, কারণ এর দেহে ক্লোরোফিল নাই। অসবুজ সমাঙ্গদেহী উদ্ভিদ, অর্থাৎ এদের দেহে মূল কাণ্ড পাতায়, দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। সেজন্য ছত্রাক হচ্ছে অসবুজ সমাঙ্গদেহী উদ্ভিদ। দেহে ক্লোরোফিল নাই। ছত্রাকের দেহে ক্লোরোফিল নাই। এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না। যেহেতু ক্লোরোফিল নাই, তাই সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না। এই জন্য এরা পরভোজী হয়ে থাকে, অর্থাৎ খাদ্যের জন্য তাদের জীবিত অথবা মৃত জীবদেহের উপর নির্ভর করতে হয়। খাদ্যের জন্য ছত্রাককে জীবিত অথবা মৃত জীবদেহের উপর নির্ভর করতে হয়। মৃতজীবী ছত্রাক কোথায় কোথায় জন্মায় একটু দেখে নিই। মৃতজীবী ছত্রাক জৈব পদার্থপূর্ণ মাটি বা মৃত জীবদেহে জন্মে থাকে। কোথায় জন্মে থাকে? মৃতজীবী ছত্রাক জৈব পদার্থপূর্ণ মাটিতে অথবা মৃতদেহে জন্মিয়ে থাকে। বাসি পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি, ভেজা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায় কি? এই ছত্রাক। কোথায় কোথায়? তাহলে দেখো, হচ্ছে জৈব পদার্থপূর্ণ মাটি, জীবদেহে, বাসি পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি, ভেজা চামড়া, গোবর ইত্যাদিতে ছত্রাক জন্মায়। এদের দেহে এককোষী অথবা বহুকোষী সূত্রাকার হতে পারে। এককোষী হতে পারে ছত্রাক, আবার বহুকোষীও হতে পারে। এককোষী ছত্রাক দ্বিবিভাজন বা বার্ডিং প্রক্রিয়ায় বংশ বিস্তার করে থাকে, অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করতে পারে, আবার বার্ডিং প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করতে পারে। এখন মনে হতে পারে বার্ডিং প্রক্রিয়াটা কি? আসলে অনেক ছত্রাকের ক্ষেত্রেই ছত্রাকের দেহে গুটি তৈরি হয় বা বার্ড তৈরি হয়। সেই গুটি বা বার্ড থেকে বার্ড আলাদা হয়ে নতুন একটি ছত্রাকের জন্ম দেয়, যেটাকে আমরা বলে থাকি বার্ডিং পদ্ধতি। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব বিশাল একটা বা গুরুত্বপূর্ণ একটা জিনিস। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ছত্রাক আমাদের অর্থনৈতিকভাবে কি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে? ছত্রাক আমাদের অপকার ও উপকার দুটো কাজই করে। যেমন দেখো, পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে তৈরি করা হয়েছে। তোমরা জানো যে স্যার আলেকজান্ডার ফ্লেমিং 1929 সালে কি পেনিসিলিয়াম নোটেটাম নামক প্রজাতি থেকে পেনিসিলিন তৈরি করেছিলেন। এই পেনিসিলিয়াম নোটেটাম নামক প্রজাতি একটি ছত্রাক। পাউরুটি ফোলাতে যে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়, অর্থাৎ পাউরুটি ফোলানোর জন্য আমরা যে ছত্রাক ব্যবহার করি সেটার নাম কি? ইস্ট। তো
তোমরা দেখেছো যে পাউরুটি ফ্যাক্টরিগুলোতে যে পাউরুটিগুলো ফুলে ওঠে, এই ফুলে ওঠে কেন? ছত্রাক ব্যবহারের ফলে। অর্থাৎ কি ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। এই ছত্রাক ব্যবহারের ফলে যখন পাউরুটি যখন আগুনে সেক দেওয়া হয়, তখন এই ছত্রাকগুলো অর্থাৎ ইস্টের খুব দ্রুত গতিতে শ্বসন প্রক্রিয়া ঘটায়, যার ফলে সেই শ্বসন প্রক্রিয়ার ফলে রুটিগুলো অর্থাৎ আটাটা ফুলে ওঠে। এই জন্য পাউরুটি ফোলাতে আমরা ইস্টের ব্যবহার করে থাকি। তারপরে দেখো, ইস্ট হচ্ছে ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ইস্ট কিন্তু ভিটামিন সমৃদ্ধ, এই জন্য বিভিন্ন প্রকার ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়। অ্যাগারিকাস বর্তমানে শৌখিন খাদ্য হিসেবে বিবেচিত। অ্যাগারিকাস বা মাশরুমের কথা তোমাদের বলেছি যে অ্যাগারিকাস বা মাশরুম হচ্ছে বর্তমানে শৌখিন খাদ্য হিসেবে বিবেচিত এবং পুষ্টি সমৃদ্ধ একটি খাদ্য। বর্তমানে আমাদের দেশেও বহু দেশে এর চাষ করা হয়। কোনটা? মাশরুমের চাষ করা হয়। খাদ্যদ্রব্যের পচন এবং রোগ সৃষ্টিতে ছত্রাক খুবই পটু। খাদ্যদ্রব্য পচাইতে এবং বিভিন্ন প্রকার রোগ সৃষ্টিতে ছত্রাক খুবই পটু। তাহলে দেখো, আমরা ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যেমন পেনিসিলিন তৈরি, অর্থাৎ কি যে পেনিসিলিন, তারপরে ইস্টের ব্যবহার, ভিটামিন সমৃদ্ধ এবং শৌখিন খাদ্য, বিভিন্ন প্রকার ছত্রাকের উপকারিতা ব্যবহার রয়েছে। মানুষ, জীবজন্তু এবং উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী হচ্ছে এই ছত্রাক। ক্ষতিকর দিকে যাচ্ছি আমরা। দেখো, মানুষ, জীবজন্তু এবং উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতে তার ভূমিকা রয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান তার, যেটা কিন্তু মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি ছত্রাক, ব্যাকটেরিয়া এরা যদি আবর্জনাগুলোকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে না দিত, তাহলে সারা পৃথিবী আবর্জনায় সয়লাভ হয়ে যেত। ছত্রাক মানুষ, পশু পাখি ও অর্থকারী ফসলের রোগ সৃষ্টি করে থাকে। দাঁত এবং ছুলি ছত্রাকের আক্রমণেই হয়ে থাকে। আমরা যে দাঁতের কথা বলি, মানে যে চুলকায় বা দাগ হয়ে যায়, এরকম দাঁত বা ছুলি মুখে হয় বা শরীরে হয়, এগুলো কিন্তু ছত্রাকের আক্রমণেই হয়ে থাকে। মানুষের শ্বাসনালীর প্রদাহ, শ্বাসনালীর মধ্যে অনেক সময় ব্যথা হয় বা প্রদাহ হয়, এটা কিন্তু ছত্রাকের সংক্রমণেই হয়ে থাকে। উদ্ভিদের রোগ সৃষ্টিতে ছত্রাক খুবই দক্ষ। যেমন আলুর বিলম্বিত ধসা রোগ, যেমন গোল আলুর বিলম্বিত ধসা রোগ, তারপরে পাটের কালপট্টি রোগ, আখের লাল পচা রোগ সৃষ্টি করে। এরা সহজেই কাঠ, বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে ফেলে আমাদের অনেক ক্ষতি সাধন করে থাকে। ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ, কিভাবে আমরা ছত্রাক সংক্রমণকে প্রতিরোধ করতে পারি? আমরা কিন্তু ছত্রাক সংক্রমণকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। দেখো, বিভিন্ন ধরনের ছত্রাক বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। বিভিন্ন ধরনের ছত্রাক বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি করে। এইসব রোগ থেকে নিরাপদ থাকতে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো কিভাবে রোগ জীবাণু ছড়ায় সেই সম্পর্কে ভালো ধারণা রাখা। অর্থাৎ কি, যে এইসব রোগ থেকে নিরাপদ থাকতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কিভাবে রোগের জীবাণুটা ছড়াচ্ছে সেই সম্পর্কে ভালো ধারণা রাখা। ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে হয়ে থাকে। অর্থাৎ কি, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই এই রোগের সংক্রমণ হতে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই ছত্রাকজনিত এই রোগে আক্রান্ত হতে পারে। এই রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার তা হলো, প্রথম যেমন দেখো, দাঁত বা ছুলি বা ছোলম আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড় ব্যবহার করা যাবে না। অর্থাৎ দাঁত বা ছুলি বা ছোলম আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় চোপড় ব্যবহার করা যাবে না। ব্যবহার করলে অন্যজনেরও দাঁত বা ছুলি বা ছোলম হতে পারে। মাথার খুশকি এক ধরনের ছত্রাকজনিত রোগ। এর থেকে বাঁচতে অন্যের চিরুনি বা চুলের ব্রাশ বা ক্লিপ ইত্যাদি ব্যবহার করা যাবে না। এমনকি অন্যের টুপি যা পাগড়িও ব্যবহার না করা। এগুলো থেকে বিরত থাকলে আমাদের অন্যের মাথায় যে ছত্রাকজনিত রোগ, অর্থাৎ কি যে খুশকি হয়েছে, সেটা থেকে রেহাই পাওয়া যাবে। তারপর দেখো, অ্যাথলেটস ফুট রোগে পুরুষের পায়ের তলা, বিশেষ করে গোড়ালি ফেটে যায়। অ্যাথলেটস ফুট রোগ, যেটা পুরুষের গায়ে কি যে পায়ের তলা বা গোড়ালির দিকে ফেটে যায়। এই ধরনের রোগী যে মেঝেতে হাঁটে সেখানে খালি পায়ে না হাঁটা।
অর্থাৎ এই ধরনের রোগীরা যে মেঝেতে হাঁটে সেই মেঝেতে হাঁটলে পরে অন্যদেরও অ্যাথলেটস ফুট রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত মানুষের সাথে মেলামেশা কম করা এবং মেলামেশার পরপরই সাবান দিয়ে হাত মুখ বা পা পরিষ্কার করতে হবে। অর্থাৎ আক্রান্ত যারা রয়েছে তাদের কাছে সাধারণত মেলামেশা কম করতে হবে। অতঃপর ধরো যে মেলামেশা যদি করাও যায় সেক্ষেত্রে কি মেলামেশার পর হচ্ছে কি সাবান দিয়ে হাত মুখ পা পরিষ্কার করতে হবে। উদ্ভিদে এই ছত্রাকের আক্রান্ত হলে ওষুধ ছেটানো অথবা উদ্ভিদটি তুলে পুড়িয়ে ফেলতে হবে। অর্থাৎ যদি দেখি যে উদ্ভিদ ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আক্রান্ত উদ্ভিদটা ওষুধ ছিটিয়ে অথবা উদ্ভিদটা তুলে পুড়িয়ে ফেলতে হবে। শ্বাসনালীর সংক্রমণ রোধে প্রতি রাতে শোবার পূর্বে লবণ পানিতে কুলি করা প্রয়োজন। অর্থাৎ যদি শ্বাসনালীর সংক্রমণ রোধ করতে চায় তাহলে প্রতি রাতে শোবার পূর্বে বা ঘুমাতে যাওয়ার পূর্বে কি করতে হবে, লবণ পানি দিয়ে কুলকুচি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে তাহলে আমরা ছত্রাক সম্পর্কে আমরা আজকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন শিখলাম। অর্থাৎ ছত্রাক কি, ছত্রাক কোথায় জন্মায়, ছত্রাক কিভাবে বিভিন্ন প্রকার উপকারিতা করছে, কিভাবে বিভিন্ন ধরনের ক্ষতি করছে, সেই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা একটা পরিপূর্ণ ধারণা পেলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের ক্লাসে একটি HW থাকবে, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। ছত্রাক সম্পর্কে আমি তোমাদের কি বাড়ির কাজ দিচ্ছি বা হোমওয়ার্কস দিচ্ছি। হোমওয়ার্কসটা হচ্ছে যেমন দেখো তোমাদের কিন্তু আজকে আমরা কি যে ছত্রাকের উপকারিতা অপকারিতা, ছত্রাক কি এইগুলো শিখেছি, প্রতিকার প্রতিরোধ সম্পর্কেও শিখেছি। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে কোন সতর্কতাগুলো অবলম্বন করলে আমরা ছত্রাকজনিত বিভিন্ন প্রকার রোগ থেকে রেহাই পেতে পারি বা মুক্ত থাকতে পারি, ব্যাখ্যা করো। তাহলে আবারও শোনো, প্রশ্নটা হচ্ছে কোন সতর্কতাগুলো অবলম্বন করলে ছত্রাকজনিত রোগ থেকে রেহাই পাওয়া যায় বা ছত্রাকজনিত রোগ সংক্রমণ ঘটে না, অথবা ছত্রাকের সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাগুলো বর্ণনা করো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। সবাই সুন্দরভাবে HW খাতায় এটা করে রাখবে। আমি যখন HW খাতাটা চাইবো তখন অবশ্যই এই HWটা আমি দেখব তোমরা করেছো কিনা। আজ এ পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিতভাবে তোমাদের বিজ্ঞান বইটা পড়ো এবং পরিবেশ সম্পর্কে দেখো এবং শেখো। খোদা হাফেজ।